জামায়াত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না বললেন গয়েশ্বর। জানাবো এরপরও আমাকে রয়ের এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে বললেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো মিটফোর্ট থেকে গোপালগঞ্জ বদলে গেল দৃশ্যপট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না বললেন গয়েশ্বর। জামায়াত ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে, কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এরপরও আমাকে রয়ের এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে বললেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এরপরও যদি কেউ আমাকে রয়ের এজেন্ট বলে তাহলে ধরে নিতে হবে এটি আমার তকদিরে লেখা ছিল। সম্প্রতি এক বক্তব্যে আওয়ামী লীগের ভারতপন্থী ভূমিকাকে তুলোধনা করে তিনি বলেন, আওয়ামী লীগ শেষ পর্যন্ত প্রমাণ করেছে তারা ভারতের লোক। তারা বহুদিন ধরে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে এবং এক জায়গায় তারা সফল হয়েছে, তারা নিজেরা আশ্রয় পেয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ বলতো বিএনপি ভারত বিরোধী, কিন্তু আজ প্রমাণিত হয়েছে কারা সত্যিকার অর্থেই ভারত ঘেঁষা। বাংলাদেশের মানুষ বুঝে গেছে কারা ভারতপন্থী আর কারা জাতীয় স্বার্থের পক্ষে। সালাউদ্দিন আহমেদ তার ভারতে আটক এবং মুক্তির অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, আমাকে ওখানে জিজ্ঞাসাবাদে বলা হয়েছিল আমরা তো এন্টি ইন্ডিয়া। আমি বলেছিলাম আমি একজন বাংলাদেশি, আমি দেশের স্বার্থে কথা বলি। এর মধ্যেও আমাকে ভারত বিরোধী তকমা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তারা এমন একটি গোষ্ঠী যারা বাংলাদেশকে শাসন ও শোষণ করতে চায়, অথচ দেশের অস্তিত্বকে তাদের কোনো বিশ্বাস নেই। ভারতে তারা মামলা ও আইনি লড়াই প্রসঙ্গে তিনি বলেন, 4 বছর নিম্ন আদালতে লড়াই করেছি, তারপর আপিলে আরো 4 বছর কেটেছে। ট্রেস পাশের মতো মামলায় আমাকে খালাস পেতে এত কাগজপত্র জমা দিতে হয়েছে। জাতিসংঘ, হাউস অব কমন্স, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট পর্যন্ত। তিনি আরো বলেন, ভারত সরকারের আপিলের পর আবারও আমাকে লড়তে হয়। এই সময়টাতে আমার পরিবার সন্তানরা ভীষণ কষ্ট করেছে। আমি বাবা হিসেবে, স্বামী হিসেবে থাকতে পারিনি। যারা গুম হয়েছে তাদের পরিবারের কাছেই প্রশ্ন রাখুন তাদের অবস্থাটা কেমন। সালাউদ্দিন বলেন, যারা এসব নিয়ে গুজব ছড়ায় তারা জানে তারা কি করছে। তারা গণতন্ত্রকে অপমান করছে। এসব প্রশ্ন যারা তুলে তারা ফ্যাসিস্টদেরই উপকার করছে। মিটফোর্ট থেকে গোপালগঞ্জ বদলে গেল দৃশ্যপট। পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড বিএনপিকে চাপে ফেলে দেয়। ঘটনাটির পর 1 সপ্তাহ ধরে বিএনপির বিরুদ্ধে নানামুখী প্রচারণা চলে। এর মাত্র কয়েকদিনের ব্যবধানে 16 জুলাই গোপালগঞ্জে সংঘটিত জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বর হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সমর্থকরা। তাতে বদলে যায় রাজনৈতিক দৃশ্যপট। মিটফোর্ট হাসপাতালের সামনের ঘটনায় বিএনপি শীর্ষ নেতৃত্বের চরিত্র হনন করে স্লোগান দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছিল তাদের প্রতি বিএনপির সহনশীল আচরণ ও একাত্মতা বোধ ঘোষণা করা একটি গণতান্ত্রিক পরিণত নেতৃত্বের প্রতিফলন হিসেবে ধরা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে যখন প্রতিপক্ষের দুর্বলতা উন্মোচন নয় তখন তাকে নিঃশেষ করাই হয় কৌশলগত অগ্রাধিকার, তখন প্রতিহিংসার পথে না হেঁটে বিরুদ্ধ মতের প্রতি শিষ্টাচার ও সংবেদনশীলতা দেখিয়ে বিএনপি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বিদ্বেষ নেই, মতপার্থক্য আছে কিন্তু শত্রুতা নেই। নির্বাচন ও সংস্কার ইস্যুতে নানা চাপে রেখে বিচ্ছিন্ন 2-1টি ঘটনার সূত্র ধরে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করতে কোণঠাসা করার যে কৌশল গত কয়েক মাস ধরে পরিলক্ষিত হচ্ছিল, এর বিপরীতে প্রতিপক্ষের প্রতি বিদ্বেষ না দেখিয়ে বরং সহনশীল আচরণ করায় বিএনপির প্রতি জন আস্থা তৈরি হচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত 9 জুলাই বিকেলে মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মোহাম্মদ সুহাগ ওরফে লালচাঁদ নামে এক যুবককে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়, কিন্তু এটি চাঁদাবাজির সূত্রে ঘটেছে বলে ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা দেখা হয়। বিশেষ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে অশোভন স্লোগান ও কুরুচিকর বক্তব্য দেখা যায়। এর পেছনে ইন্ধন যোগানোর অভিযোগ ওঠে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতার প্রত্যক্ষভাবে কোনো দলের নাম উল্লেখ করেনি, তবে দলীয় কর্মী ও সমর্থকরা তারেক রহমানের
চরিত্র হননের অপচেষ্টার পেছনে জামায়াত ও এনসিপির সক্রিয় ভূমিকা রয়েছে উল্লেখ করে তারা এর প্রতিবাদ করতে থাকেন। এর মধ্যে গত 16 জুলাই গোপালগঞ্জে আক্রান্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে ব্যাপক সহিংসতা নাশকতা চালায় পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের ক্যাডাররা। পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ইউএনওর গাড়ি বহরে হামলা, এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুরের পর তাদের ফেরার যাত্রাও আক্রমণ করে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা। সঙ্গে সঙ্গে এনসিপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানায় বিএনপি। সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দলটির সহিংসতায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায়। কেবল আনুষ্ঠানিক বিবৃতি দিয়েই নয়, পরবর্তী সময় ফরিদপুরে এনসিপির পরবর্তী কর্মসূচিকে ঘিরে যাতে কোনো সহিংসতা না ঘটে সে লক্ষ্যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে সজাগ অবস্থানের ঘোষণা দেওয়া হয়। গোপালগঞ্জের পরবর্তী পদযাত্রার গন্তব্য ফরিদপুর জেলা ছাত্রদলের নেতারা জানান তারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সক্রিয় থাকবেন। পাশাপাশি জেলা বিএনপির নেতারাও রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও এনসিপির কর্মসূচি পালনে অধিকারকে সমর্থন জানায়। এনসিপির আবির্ভাব ও বিতর্ক। জুলাই অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার অংশগ্রহণে। এতে পাবলিক, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়, কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের জনসাধারণের সক্রিয়তা ছিল। কিন্তু 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটলেও অভ্যুত্থানের মূল কৃতিত্ব মূলত চলে যায় আন্দোলনের মুখপাত্র হিসেবে আবির্ভূত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দখলে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথায় বেশি ফোকাস হয়। ফলে আন্দোলন এক বিস্তৃত ভিত্তি থেকে যায় উপেক্ষিত। পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক দল গঠনের পর আন্দোলনকারীর আবেগ ও সমর্থনের জায়গা কিছুটা হলেও নড়বড়ে হয়ে পড়ে। বিশেষ করে এনসিপির কতিপয় নেতার সরাসরি ইঙ্গিতমূলক বক্তব্য বিভাজন উস্কে দেয়। বিশ্লেষকরা মনে করে সেনাবাহিনী এবং বিএনপি সহ নানা ইস্যুতে এনসিপির শীর্ষ নেতাদের কিছু মন্তব্য এবং দলীয় নেতাদের কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দেয়। এতে তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয় এবং সাধারণ মানুষের মনেও বিভ্রান্তি তৈরি করে। অনেকে মনে করছেন আন্দোলন কেন্দ্রিক আবেগের উপর দাঁড়িয়ে রাজনীতিতে প্রবেশ করলেও রাজনৈতিক পরিণতি এবং বাস্তবতা সামাল দেওয়ার মতো পরিপক্কতা এখন এনসিপির মধ্যে অনুপস্থিত। ফলে রাজনৈতিক পরিসরে তারা এখনও আন্দোলন ভিত্তিক হলেও পরিণত বিকল্প হয়ে উঠতে পারেনি। জামায়াতের অবস্থান। অন্যদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুঃশাসনে যাতাকালে বিএনপির মতোই পিষ্ট হওয়া জামায়াত ইসলামী জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে বড়সড় সুযোগ পায়। এরই সুবাদে জামায়াত নিজেকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে তৎপর হয়ে ওঠে। বিএনপির প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবির বিপরীতে জামায়াত ও এনসিপির বিচার সংস্কার সহ নানাবিধ ইস্যু সামনে এনে সোচ্চার হয়। এ নিয়েও বিএনপির উপর চাপ বাড়ানোর চেষ্টা চোখে পড়ে। তবে 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলে বিএনপির বলয়ে স্বস্তি ফেরে। কিন্তু এই সময়সীমা নির্ধারণে অন্য রাজনৈতিক দলগুলোকে অবহেলা করা হয়েছে উল্লেখ করে এ সমালোচনার নামে জামায়াত সহ অন্যরা। পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ সহ সংস্কারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপি একে অপরের বিপরীতমুখী অবস্থানে গিয়ে দাঁড়ায়। একই সময় বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা রাজনৈতিক ময়দানে ছড়ানো হয়, যা দলটির ভাবমূর্তিতে আরও আঘাত করে। এর সঙ্গে যোগ হয় বিএনপি দুধের মাছি কিছু নেতাকর্মীর বেপরোয়া আচরণ। সহাবস্থানের ঘোষণা আলোচনায় বিএনপি। গোপালগঞ্জের ঘটনার পর ফ্যাসিবাদের বিরুদ্ধে ও জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি ফের রাজনৈতিক অঙ্গনে সামনে চলে আসে। রাজনৈতিক প্রতিপক্ষের অধিকার রক্ষার পক্ষে বিএনপির অবস্থান এবং সহাবস্থানের ঘোষণা ইঙ্গিত দেয় ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে অভ্যুত্থানপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার কৌশলগত জায়গা থেকে তারা এনসিপিকে প্রতিপক্ষ নয় বরং সহযোদ্ধা হিসেবে বিবেচনায় নিচ্ছে। অবশ্য বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষদের ঘিরে নানা বক্তব্য দিলেও 5 আগস্টের পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সৌজন্য ও সহনশীলতা দেখিয়ে এসেছেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি অভ্যুত্থানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছেন। তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহত্তর গণতন্ত্র রক্ষার স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা বারবার তুলে ধরেছে তিনি। এই রাজনৈতিক প্রজ্ঞার ফলে একটি দলের শীর্ষ নেতৃত্বে থাকা তারেক রহমান ক্রমেই একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও ধৈর্যশীল কৌশলী জাতীয় নেতায় পরিণত হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনি যেভাবে সংঘাত এড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য রক্ষার বার্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাংলাদেশের রাজনীতিতে একটি পরিণত নেতৃত্বের উদাহরণ বলে মনে করছেন তারা। সাংবাদিক, শিক্ষক ও কলামিস্ট আনিস আলমগীর তার এক ফেসবুক পোস্টে বলেন, 5 আগস্টের পর থেকে তারেক রহমানের বক্তব্য ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। আমাদের মনে হয়েছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে উনি একজন স্টেটমেন্টের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। গত কয়েকদিনের রাজনীতি খেয়াল করলে দেখা যাবে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হয়েছে এটাতে দেখা গেল ক্ষমতায় যাওয়ার আগে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তিনি যখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই একটি গোষ্ঠী তার চরিত্র হননে নেমেছে বলে মনে করছেন বিএনপি শীর্ষ নেতারা। তারা মনে করছেন ষড়যন্ত্রকারীরা চাইছে না দেশে এসে তারেক রহমান শক্তভাবে দলের হাল ধরুক, তাই পরিকল্পিতভাবে তাকে টার্গেট বানিয়ে সামাজিক মাধ্যমেও তার বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চলছে। তার নেতৃত্ব ধ্বংস করাই মূল টার্গেট বলে মনে করছেন তারা। বিগত 16-17 বছর নির্মম নির্যাতন মুখ বুজে সহ্য করে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া বিএনপি দেশের সংকটময় মুহূর্তে প্রতিশোধের রাজনীতিতে আগ্রহী নয়, বরং ধৈর্য ও ধীরতার সঙ্গে দলটি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুত্থানে কাজ করে যেতে চায় বলে জানিয়েছে দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনী। তিনি বলেন, দেশ দীর্ঘদিন ফ্যাসিবাদের কবলে ছিল, আমরা আর কোনো সংঘাত চাই না। বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি ফ্যাসিস্ট ধারা আক্রান্ত হয়েছে, তবুও আমরা প্রতিশোধ পরায়ণ হতে চাই না। সব দলের সঙ্গে সহাবস্থান থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। দেশের স্বার্থে এসব কাজ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।